আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো লবণ না সাদা বিষ। অ্যাকচুয়ালি আমরা যে লবণটা খাইতেছি সেই লবণটা সম্পর্কে আমি জাস্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর স্পেশালি আমার আগের যে ভিডিওটা ছিল ডায়াবেটিস সম্পর্কে, ডায়াবেটিস কিউর এবং ডায়াবেটিস প্রিভেনশন দুইটা সম্পর্কে যে ইয়েটা ছিল সেটা সম্পর্কে ওখানে আমি লবণ লবণ নিয়ে কথা বলছিলাম, বাট ওখানে অনেকেই আমাকে কোশ্চেন করছে যেন আমি লবণ সম্পর্কে বিস্তারিত কথা বলি, বা যদি লবণ চেঞ্জই করতে বলি কেন চেঞ্জ করতে বলতেছি, আর যদি লবণ চেঞ্জ করতে বলি দেন আমি কোন লবণের কথা ইন্ডিকেট করতেছি, আমরা কোন লবণ খাবো। সো বাই দ্য ওয়ে আমি আলোচনা শুরু করি। আমি প্রথমে আপনাদের সাথে যে কথাটা একটু শেয়ার করতে চাই সেটা হলো আপনারা সবাই জানেন যারা আমার লাইভগুলো নিয়মিত দেখেন যে আমি কোনো কিছু উইদাউট ডকুমেন্ট ছাড়া আমি কোনো কিছু আলোচনা করি না। আজকে এই একটা ডকুমেন্ট, এগুলো আপনারা সবাই নেটে পাবেন, এগুলো আমি জাস্ট শুধু পেজ নাম্বার বলে দিতেছি। এটা অনেক বড় একটা ডকুমেন্ট, 10 এই 10 পেজের একটা ডকুমেন্ট, এটা আপনারা সবাই নেটে পাবেন, আমি জাস্ট শুধু হার্ড কপিটা আমার সামনে। আর আরও একটা ডকুমেন্ট হলো, এটা উইকিপিডিয়াতে পাবেন আপনারা। এটা হলো বিট লবণ সম্পর্কে। এটাও জাস্ট এক দুই পেজের একটা ডকুমেন্ট, এগুলো উইকিপিডিয়াতে পাবেন। আর আরেকটা ডকুমেন্ট, আমি 3টা ডকুমেন্ট নিয়ে জাস্ট আলোচনা করব। আর এটা এর আগে আপনারা হয়তো অনেকে জানেন এটা সম্পর্কে। 1 2 3 4। বাই দ্য ওয়ে আমি এখন জাস্ট শুধু এটা শো করলাম যে আমি এই ডকুমেন্টগুলো থেকে আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য। আর শুরুতেই সাদা লবণের বিষয়, যে আমরা যে লবণটা খাইতেছি আমি অ্যাজ ইউজুয়ালি ক্লেম করে থাকি যে এই লবণের মধ্যে 2টা কেমিক্যাল যোগ করা হয়, একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, একটা হলো অ্যালুমিনিয়াম সিলিকেট। ইভেন আমি এই লবণটাকে বলি, যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইড সব মানুষ বলতেছে এখন যে সুগার ইজ এ হোয়াইট পয়জন, ঠিক আমি সেমভাবে বলার চেষ্টা করি, ইভেন ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে কথা বলার চেষ্টা করি। সেটা হলো যে সল্ট, ইভেন সি সল্ট, টেবিল সল্ট, রিফাইন্ড সল্ট ইজ আ পয়জন, হোয়াইট পয়জন। এর মানে হচ্ছে লবণ হচ্ছে সাদা বিষ। সো এই বিষয়ে একটু আলোচনা করব। শুরুতে আমি কিছু টপিকস নিয়ে আলোচনা করি, কিছু জিনিস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সেটা হলো, আপনারা হয়তোবা খেয়াল করবেন যে আপনারা যদি কোনো ডাক্তারের কাছে যান, মনে করেন একটা রুগীর টনসিলের সমস্যা হলো। এখন টনসিলের সমস্যা যখনই হবে তখন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার বলবে যে আপনি লবণ পানি দিয়ে গলগলা করবেন। এখন লবণ পানি দিয়ে গলগলা করার কারণ কি? লবণ পানি দিয়ে গলগলা করার উদ্দেশ্য হলো যে অনেক টনসিলের প্রবলেম 2 ধরনের প্রবলেম হয়, একটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, একটা হলো ভাইরাল ইনফেকশনের কারণে। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে ওই যে লবণের মধ্যে, সাদা লবণের মধ্যে যে আয়োডিনটা যোগ করা হয়, যেটাকে পটাশিয়াম আয়োডাইড ক্লেম করা হয়, এই পটাশিয়াম আয়োডাইড মানে আয়োডিনের সংস্পর্শে ব্যাকটেরিয়াগুলো এসে ব্যাকটেরিয়ার যে আউটার লেয়ারটা আছে, আউটার লেয়ারটা ডিজলভ হয়ে যায়, মানে ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তো যদি এইটুকু আপনারা বুঝে থাকেন, বাকি আমার কথাটা বুঝবেন যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের পরিপাক খাদ্যর যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে খাবার প্রথমে ডাইজেস্ট হয়, তারপরে খাবারটা অ্যাবজর্ব হয়। তো যখনই খাবার ডাইজেস্ট আমরা প্রপারলি অনেক সময় দেখা যায় যে আমরা প্রপারলি খাবার চাবাই না, তখন এগুলো পেটের মধ্যে গিয়ে এই ছোট ছোট যে ব্যাকটেরিয়াগুলো আছে, অসংখ্য গুড ব্যাকটেরিয়া বলে থাকি, এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আছে। এই ইন্টেস্টাইনের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো বসে বসে খাবারগুলোকে ভাঙে। তো আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, যদি আপনারা আমার ওই এক্সাম্পলটা আপনারা বোঝেন যে কি, যে আমরা যদি এই ব্যাকটেরিয়াগুলো মানে গলার মধ্যে টনসিল যে ব্যাকটেরিয়াগুলো করছে, এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য যদি আমি সাদা লবণ ব্যবহার করি, সেই সাদা লবণ আমি আমার রান্নার মধ্যে অ্যাড করতেছি, খাবারে মিক্সড করতেছি, সেই খাবার আমি খাইতেছি। অতএব খাবারটা যখন গলার মধ্যে গিয়ে স্টমাকের পরে ইন্টেস্টাইনের মধ্যে ঢুকে যখন সেই গুড ব্যাকটেরিয়াগুলোর সংস্পর্শে আসে, তাহলে অসংখ্য যেগুলা আমার এত বেশি উপকারী গুড ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমি দিনে দিনে আমি সেগুলোকে ধ্বংস করতেছি। সো এই গেল একটা কজ। 2 নাম্বার কজ আমি শুধু জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি, বাকিটা সিদ্ধান্ত আপনাদের। 2 নাম্বার হলো, আপনারা অনেক সময় দেখবেন যে আগে যদি লবণ খোলা রেখে দেওয়া হতো, সাদা লবণটা যদি খোলা রেখে দেওয়া হতো, তাহলে লবণটা ভিজে যেত, মানে বাতাস থেকে জলীয় বাষ্প টেনে লবণটা ভিজে যেত। কিন্তু এখন যদি আপনার ঘরের লবণ দিয়ে আপনি ট্রাই করে দেখেন, যদি কোনো লবণ আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার টেবিলের উপরে বা কোথাও যদি আপনার লবণদানির মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু সেই লবণটা ভিজে না। এর কি কারণ? এর কারণ
আমি যেটা বলে থাকি সেটা হলো এটার মধ্যে একটা কেমিক্যাল যোগ করা হয়, যে কথাটা কিছুক্ষণ আগেও বলছি, যে অ্যালুমিনিয়াম সিলিকেট। এই সিলিকা যোগ করার কারণে সেটা হলো এই লবণটা বাতাস থেকে জলীয় বাষ্প টানতে পারে না। আরও সামনে চলে যাই, যে টক দই। অনেক সময় দেখা যায় যে আপনারা যদি মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে টক দই দেখেন, টক দইয়ের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, আর সেগুলোকে বলা হয় এসেনশিয়াল ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া। সেগুলো ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে, আরও ডাইজেস্টিভ পাওয়ারকে বাড়ায়। তো যখনই যখনই আপনার টক দই থেকে আপনার বোরহানি বা এই টাইপের ইয়েগুলো তৈরি করা হয়, তখনই কেউ যারা তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা সাদা লবণ ব্যবহার করেন নাকি বিট লবণ ব্যবহার করেন। তো তারাই আপনাকে বলবে যে আমরা সাদা লবণ ব্যবহার করি না। এখন প্রশ্ন হলো যে কেন করেন না? করে না এই কারণেই যে যদি ওই আপনারা ওই ইয়েটাকে দেখেন, মানে টক দইটাকে দেখেন, তখন দেখবেন এটার নিচে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। যদি সেটার মধ্যে অল্প একটু সাদা লবণ ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলা আপনার সাথে সাথে মরে যাবে। অতএব যখনই বিট লবণ ব্যবহার করা হয়, তখন দেখা যায় যে ওই ব্যাকটেরিয়াগুলোর কোনো ক্ষতি হয় না, আপনি সম্পূর্ণ ব্যাকটেরিয়াগুলো আপনি ইনটেক করতে পারতেছেন। এই গেল। আরও কিছু কথা আমি আপনাদেরকে বলবো আমার আলোচনার পরের অংশে। যদি এই 3টা ক্লেইম আপনারা বুঝতে পারেন, এই 3টা এক্সাম্পল যদি আপনারা বুঝতে পারেন, তাহলে একটু চিন্তা করে দেখেন যে আমরা অনবরত কি খাইতেছি, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা অনবরত ধ্বংস করতেছি। আরেকটা কথা, আমি ডায়াবেটিস কিউরের জন্য বা ডায়াবেটিস প্রিভেনশনের জন্য তেল, লবণ, চিনিকে অলরেডি ক্লেম করে থাকি। আজকে আলোচনা করতেছি শুধু লবণ সম্পর্কে। আমি গত ইয়েতে একটা কথা বলছি যে আসলে লবণটা কেন বিষ। আমি কি লবণের এগেনিস্টে কথা বলতেছি? নো, লবণের এগেনিস্টে কথা বলতেছি না, আমি রিফাইন্ড সল্টের এগেনিস্টে কথা বলতেছি। বাজারের মধ্যে যে লবণগুলো পাওয়া যাইতেছে সেটা হলো আপনার কি বলে স্টেবল সল্ট, যেটাকে বলে থাকি আমরা রিফাইন্ড সল্ট যেটাকে বলে থাকি। এই লবণটার মধ্যে যেই কেমিক্যালগুলো অ্যাড করা হইতেছে, লবণ খারাপ না, আই রিপিট, লবণ খারাপ না, কিন্তু লবণের মধ্যে যে কেমিক্যালগুলো অ্যাড করা হইতেছে সেই জিনিসগুলো আমাদের জেনারেশন টু জেনারেশন ইভেন আমাদের বডির পার্টসগুলোকে নষ্ট করে দিতেছে। আমি তো খাবার খাইতেছি, খাবারের মধ্যে লবণ আছে, সেগুলা এই লবণের মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেগুলো আনএক্সপেক্টেড হইতেছে না, সেখানে বিট লবণ ইউজ করা হইতেছে গলগণ্ডের রোগীর চিকিৎসার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনবরত যে এই যে কেমিক্যাল সমৃদ্ধ যে খাবারগুলা, এই ফরমালিন সমৃদ্ধ যে খাবারগুলা, এই বিভিন্ন ধরনের পয়জনার যে খাবারগুলো আমরা অনবরত আমরা খাইতেছি, আজকে ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে আপনার কিডনি ড্যামেজ হইতেছে। কি কারণে? আজ থেকে 100 বছর আগে কি এই ধরনের ইয়ে ছিল? আজ থেকে 50 বছর আগে কি এই ধরনের ঘরে ঘরে কিডনি ড্যামেজ ছিল? অনেকে ক্লেম করে যে গলগণ্ড হয় আয়োডিনযুক্ত লবণ। আমি আপনাকে রোগী দেখাবো, ট্রাস্ট মি, আই এম এ ডক্টর। আমার কাছে এরকম পেশেন্ট আছে যারা আয়োডিনযুক্ত লবণ খেয়ে তাদের গলগণ্ড, এরকম অনেক অহরহ আমার কাছে পেশেন্ট আছে। তো আমি যে কথাটা বলতেছি, যে ডকুমেন্টারি শো করতেছি যে আসলে প্রত্যেকটা খাবার, পৃথিবীর প্রত্যেকটা খাবারের মধ্যে আয়োডিন আছে। ইভেন আমি যে বিট লবণের কথা বলতেছি, বিট লবণের মধ্যেও আপনার আয়োডিন ভরপুর মাত্রায় আছে। যে বিট লবণ আপনাদেরকে আমি সাজেস্ট করি, সেই বিট লবণের মধ্যে ভরপুর আয়োডিন আছে। তো কিন্তু কথা হলো যে আপনি যে লবণটা খাইতেছেন সেই লবণের মধ্যে 3টা খনিজ উপাদান, একটা হলো সোডিয়াম, একটা হলো ক্লোরিন, একটা হলো আয়োডিন। তারপরেও এখানে একটা প্রসেস আছে যেটাকে বলা হয় রিক্রিস্টালাইজেশন, একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে যখন 1200 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে যখন এই লবণটাকে নিয়ে যাওয়া হয়, তখন এটার মধ্যে যে মিনারেলগুলো থাকে সেগুলো সবগুলো স্ট্রিপ আউট হয়ে যায়, সেগুলো সবগুলো ডিস্ট্রয় হয়ে যায়। পক্ষান্তরে কেউ যদি বিট লবণ খায়, বিট লবণের মধ্যে আমি করে থাকি, এখানে লিস্ট করা হলো মিনারেলস ইন হিমালয়ান পিঙ্ক সল্ট। এখানে প্রায় বিট লবণের মধ্যে 94টা খনিজ উপাদান আছে। এই হলো তার লিস্ট। আপনারা এখানে 1 থেকে 94 পর্যন্ত কোন উপাদানটা কতটুকু পরিমাণে দেওয়া আছে সেটা প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, লিস্ট করা আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা দয়া করে এটা নেট থেকে দেখে নেবেন। আর আরেকটা কথা, অনেকেই দেখা যায় যে অনেকে ক্লেম করে যে ডাক্তার সাহেব আমরা এটা রান্না কিভাবে করব। যদি আপনি বলেন যে বিট লবণ খাওয়ার জন্য, তাহলে বিট লবণটা খেলে আমরা সেটা রান্নার প্রসেসটা কি? তো সাদা লবণের পরিবর্তনে বিট লবণ তো খাবো, ঠিক আছে, আমরা বুঝলাম। তো এই বিট লবণগুলা কোথা থেকে আসে? আসলে কি এটা কি মানুষ তৈরি করে কিনা, বা এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে তৈরি করে কিনা? অনেকের বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা থাকে। বিট লবণটা 100% ন্যাচারাল। সি সল্ট সেটা মানুষ তৈরি করে, আর যেটা বিট লবণ সেটা যেমন মনে করেন বিভিন্ন জায়গার মধ্যে লবণের যেমন পাহাড় হয়,
পাথরের যেমন পাহাড় হয় এরকম লবণের পাহাড় হয়। তো কাশ্মীর সীমান্তের মধ্যে পাকিস্তানের এলাকার মধ্যে বেশ কিছু লবণের পাহাড় আছে যেখান থেকে বড় বড় চাই আকারে কেটে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার মধ্যে এটা ডিস্ট্রিবিউট করা হয়। তো আমি যে কথাটা বললাম যে আপনারা যদি রান্নায় বিট লবণ ইউজ করেন, তবে একটা কথা যে সাদা লবণ যদি পরিবর্তন করে আপনারা বিট লবণ শুরু করেন, তাহলে বিট লবণ গুঁড়া বিট লবণ যেটা সেটা না, যেটা চাকা বিট লবণ পাওয়া যায় সেই লবণটা আপনারা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের হেলথ বেনিফিট অনেক বেশি পরিমাণে হবে। সো প্রসেসটা কি বলে দিই, আপনার বিট লবণটা নিয়ে আসবেন, বিট লবণটা নিয়ে এসে একটা বাটির মধ্যে পানি রেখে বিট লবণটা ভিজিয়ে দেবেন। দেখবেন যে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে বিট লবণটা ওই পুরোটা চাকা গলে গেছে। তখন যে পানিটা থাকবে সেই পানিটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া তৈরি হবে না। এই পানিটা আপনি অনেক দিন রেখে দিতে পারবেন, আনলিমিটেড টাইম রেখে দিতে পারবেন। যদি চান পানিটা আলাদা সরায়া একটা বোতলের মধ্যে ঢুকায় রেখে দিতে পারবেন, প্রয়োজন মাফিক আপনি ইউজ করতে পারবেন। তো ওখান থেকে 1 চামচ 2 চামচ করে বিভিন্ন তরকারির মধ্যে আপনারা দিয়ে সেটা রান্না করতে পারেন। ট্রাস্ট মি, যদি আপনি বিট লবণ দিয়ে রান্না করেন তাহলে আপনি রান্নার পরে বুঝবেনই না যে আপনি কোন লবণ দিয়ে খাইতেছেন। পাশাপাশি আপনি এখন চিন্তা ভাবনা করেন যে আপনি যে লবণটা খাইতেছেন, মানে 3টা উপাদান আপনি এখন টাকা দিয়ে কিনে 3টা উপাদান যেই লবণে পাওয়া যায় সেই লবণ কন্টিনিউ করবেন, নাকি 94টা খনিজ উপাদান যেখানে পাওয়া যায় সেই লবণটা আপনি ইনটেক করবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বুঝাই দিই। ফর এক্সাম্পল, আপনি কচু শাক খাবেন, আয়রন পাবেন। আপনি দুধ খাবেন, ক্যালসিয়াম পাবেন। আপনি ডাব খাবেন, পটাশিয়াম পাবেন। এক একটা খাবারের মধ্যে এক একটা খনিজ উপাদান পাওয়া যায়, বা অনেক সময় এক খাবারের মধ্যে একাধিক খনিজ উপাদান পাওয়া যায়। তো 94টা খনিজ উপাদানের মধ্যে প্রায় আমাদের 84 মিনারেল হিউম্যান বডির জন্য দরকার। তো 84টা মিনারেল যদি আমি পেতে হয় তাহলে আমার অন্তত না হলে 20-25টা খাবার তো অ্যাটলিস্ট খাওয়া দরকার। কিন্তু রেগুলার কিন্তু আমরা এই ধরনের কাজ করি না। কিন্তু বিভিন্ন দোকানের মধ্যে, বিভিন্ন ডাক্তারি দোকানের মধ্যে যদি এমন হতো যে হয়তোবা একটা উপাদান পাওয়া যায়, একটা ইনজেকশন পাওয়া যায়, বা এমন কিছু ট্যাবলেট পাওয়া যায় যেখানে 94টা খনিজ উপাদান পাওয়া যাবে, আমার বডির জন্য এসেনশিয়াল উপাদানগুলো দরকার। এখন এগুলোর চাহিদা পূরণ করার জন্য আমাকে খাবার খেতে হবে, কিন্তু এমন কোনো খাবার বাজারের মধ্যে নাই। জাস্ট শুধু আপনি 1 চামচ বিট লবণের পানি খেয়ে নেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই 94টা খনিজ উপাদান ইনস্ট্যান্ট, ন্যাচারাল, বলতেছি 100% ন্যাচারাল। এখানে কোনো আর্টিফিশিয়াল সোর্স নাই। আমি বলে থাকি মানুষ যে লবণ বানাইছে সেই লবণের নাম হলো সাদা লবণ, আর আল্লাহ পাক যে লবণ বানাইছে সেই লবণের নাম হলো বিট লবণ। আরও কিছু কথা আপনাদের আলোচনা করি। ফর এক্সাম্পল, আপনি যদি খাবারের মধ্যে লবণ চেঞ্জ করেন তাহলে আপনার কি আপনি রিসেন্টলি উপকার পাবেন। আপনার হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হবে না। উইদাউট কোনো ধরনের ওষুধ ইনটেক ছাড়াই দেখবেন আপনার ব্লাড প্রেশারটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। দ্বিতীয় কথা, কোনো কারণে আপনার অ্যাসিডিটির কারণে বা রাতে বেশি খেয়ে ফেলছেন, বা যে কোনো ধরনের দেখা গেল স্টমাক ডিসঅর্ডার দেখা দিছে, বা কোনো কারণে হয়তো বা মনে করেন ফুড পয়জনিং হয়েছে, যে কোনো প্রবলেমই হোক না কেন, আপনি যদি আপনার ঘরে যদি বিট লবণ থাকে, আপনি বিট লবণটা হালকা একটু মিক্সড করে জাস্ট বিট লবণের 2 চামচ পানি খেয়ে নেবেন, সাথে সাথে আপনার ব্যথার অনেক অংশেই রিলিফ হয়ে যাবে। ঠিক সেইমভাবে আপনার অন্যান্য ডাইজেস্টিভ সিস্টেম আপনার স্ট্রং হবে, আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা সাইড ইমপ্রুভ হবে যদি আপনি শুধু বিট লবণ কন্টিনিউ করেন। আর যে সাদা লবণ কন্টিনিউ করতেছেন, সেই সাদা লবণ অনবরত আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ক্র্যাশ করে দিতেছে, ধ্বংস করে দিতেছে। সো ভিউয়ার্স, আমি আমার মতো করে আপনাদের সামনে আলোচনা করলাম এই বিষয়টা। আচ্ছা, এখন আমি অনেক সময় পার্থক্য শো করি যে বিট লবণ এবং সাদা লবণের মধ্যে কি কি পার্থক্য। আমি জাস্ট শুধু একটু আলোচনা করি আপনাদের সামনে একটা ডকুমেন্ট থেকে। এটা একটা ডকুমেন্ট, আপনারা নেটে পাবেন এই ডকুমেন্টগুলা। একটু দেখেন, আমি আপনাদের দেখাই দিতেছি। এগুলো আপনারা গুগলেও পাবেন। তো যেটা বলতেছিলাম যে একটু পরে আমি আপনাদেরকে শোনাই যে যদি আপনি সাদা লবণ কন্টিনিউ করেন আপনাকে কেউ ব্লাড প্রেশার হাত থেকে কখনো রক্ষা করতে পারবে না। আর একটা হিস্ট্রি এর মধ্যে আমার পরে হয়তো বা মনে থাকবে না, এই কারণে আমি বলে দিচ্ছি। সন 1930-এর আগে সারা ভারতবর্ষের মানুষ খুব কমই সাদা লবণ কন্টিনিউ করতো, বিকজ এটা হলো বিদেশি লবণ। সন 1930-এর সময় মহাত্মা গান্ধীর সময় একটা লবণের আন্দোলন করা হয়। সেই লবণের আন্দোলনের একটা ছিল যে বিদেশি লবণ হাঁটাও। এই বিদেশি লবণ হলো সি সল্ট যেটাকে বলে। তো সাদা লবণ যদি বিদেশি লবণ হয়ে থাকে তাহলে হাজার হাজার বছর মানুষ কোন লবণ দিয়ে তরকারি খেত? আপনি মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা বিট লবণ ইউজ করতো। আরেকটা কাজ আপনারা করতে পারেন যে তারপরেও যদি কেউ বিট লবণে আপনারা সাপোর্ট না করেন, বিট লবণ যদি আপনারা অ্যারেঞ্জ না করতে পারেন, অনেকে বিট লবণটা দেখা যায় যে 80-85 টাকা করে কেজি এখন পর্যন্ত বিক্রি হয়। তো যদি সেটা এফোর্ড না করতে পারেন, যেটাকে আমরা অনেক সময় বলি গরুকে লবণ খাওয়ানো হয়, মোটা লবণ যেটা, সেই লবণটা অনেক, আমি যদিও সাপোর্ট করি না, বাট তারপরে যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে সেটা
কন্টিনিউ করতে পারেন। আর আরেকটা কথা হলো, যারা বাহিরে থাকেন, অনেকে কোশ্চেন করেন ডাক্তার সাহেব আমরা তো বাহিরে থাকি, দেন আমি কি করব, তখন তাদের জন্য বলি মোটা লবণটা কন্টিনিউ করতে পারেন। আর সারা দুনিয়ার যেই কোনো জায়গার মধ্যে আপনি রক সল্ট, পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট এই নামে আপনি ওখানে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। চাকা বিট লবণ যেটা, চাকা লবণ যেটা, সেটা আপনারা অবশ্যই ক্রয় করে রান্নায় ইউজ করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে যদি আপনি সাদা লবণ কন্টিনিউ করেন তাহলে আপনার ব্লাড প্রেশার ভালো হবে না। যদি আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট বা বিট লবণ যেটাকে বলি সেটা যদি কন্টিনিউ করেন, আপনার ব্লাড প্রেশারটা রেগুলেট থাকবে, সব সময় ঠিক থাকবে। তারপরে আপনার এখানে এই সাদা যে লবণটা, সেই লবণটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে দুর্বল করে দিবে। ইভেন অস্টিওপরোসিস নামক একটা রোগ, যেটাকে বলি হাড়কে ফাঁপা করে দেয়, হাড়কে ক্ষয় করে দেয়, এই টাইপের রোগ পর্যন্ত তৈরি হয়। তারপরে আবার হতে পারে স্টমাক ক্যান্সারের জন্য এই ইয়েটা দায়ী। আমি এগুলো একটা কথা নিজের মন গড়া কথা বলতেছি না, এখানে আছে, আপনারা একটু দয়া করে একটু দেখে নেবেন। সো ভিউয়ার্স, যদি আপনি বিট লবণ কন্টিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হাড় স্ট্রং হবে, আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, আপনার ব্লাডের পিএইচ লেভেলকে ঠিক করবে, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স সেটাকে ঠিক করবে। মোট কথা, আপনি সাদা লবণ যদি কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে বেনিফিট বলে আমি এক এপিসোডে অন্তত শেষ করতে পারবো না। সো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় বেশি কথা বললে ইয়েটা বেশি মানে ল্যান্দি হয়ে যায়, সেই কারণে আমি কখনোই এই কাজটা করি না। আমি চেষ্টা করি যে জিনিসগুলো আলোচনা করার জন্য, একই এপিসোডের মধ্যে কখনো তেল লবণ চিনি একসাথে আলোচনা করা যায় না। সো আমি এখন লবণ নিয়ে আলোচনা করলাম, আপনাদের সামনে ক্লু দিলাম, আপনাদেরকে ডকুমেন্ট শো করলাম। সো আরেকটা ডকুমেন্ট বাদ পড়ে গেছে, এখান থেকে আমি একটু আলোচনা করে দিই। জাস্ট এই ডকুমেন্টটা আমি আলোচনা করছি অলরেডি, এখান থেকে কিছু দেখাইছি, এটা আলোচনা করছি। আর একটা ডকুমেন্ট এই ডকুমেন্টে রয়ে গেছে। যদি আপনি বিট লবণ কন্টিনিউ করেন সেক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা জিস্ট কথা আমি আপনাদেরকে বলে শেষ করে দিতেছি আলোচনাটা। যদি অনেকের ওয়েট নিয়ে প্রবলেম আছে, যদি বিট লবণ কন্টিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়েট নর্মালে চলে আসবে। যদি কারো বাতের কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন গ্র্যাজুয়ালি বাতের প্রবলেম কমে যাইতেছে। কনস্টিপেশন যদি কারো থাকে তাহলে সেই ক্ষেত্রে কমে যাবে। গ্যাস্ট্রিকের সমস্যা যদি কারো থাকে তাহলে দেখবেন গ্র্যাজুয়ালি কমে গেছে, শুধু আপনি লবণ পরিবর্তন করতে। এখন অনেকে হয়তো ক্লেম করে যে ডাক্তার সাহেব আপনি এই কথাগুলো যে বলতেছেন, এই কথাগুলো বলে আপনার কি? অনেকে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য, আমি তো আমার কমেন্ট বক্সগুলো দেখি যে অনেকে দেখা যায় মন্তব্য করে। এখন আপনাদের বিবেকের কাছে কোশ্চেন, এই যে এতগুলা কথা আমি আপনাদেরকে বললাম, এখন আপনি আমাকে বলেন আমার কি কোনো লবণের ইন্ডাস্ট্রি আছে যে আমি হয়তো বা লবণ বিক্রি করার জন্য আমি আপনাকে বললাম ভাই ওইটা বন্ধ করেন, এটা কন্টিনিউ করেন। আপনি যদি লবণ চেঞ্জ করে দেন, হোয়াট ইজ মাই প্রফিট? আমি আপনাকে বলতেছি না যে এই লবণ ইয়ে করে অন্য ব্র্যান্ডের নাম আমি উচ্চারণ করে বলতেছি না। আমি যেটা বলতেছি যে আমি আমার জায়গা থেকে স্বল্প একটু চেষ্টা করতেছি যে আপনাদের যতটুকু স্বাস্থ্য সচেতনতামূলক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে। আর ট্রাস্ট মি, বিশ্বাস করেন যে আপনারা যদি চান তাহলে সুস্থ থাকতে পারেন উইদাউট মেডিসিন। আমি শুধু এটার প্রতি একটু চেষ্টা করতেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। তো আমি একা করতে পারবো না। আমি কথাটা জাস্ট আরেকবার একটু রিপিট করে বলছি, আমি যেটা সাপোর্ট করি সেটা হলো সাদা লবণের পরিবর্তনে বিট লবণ। কারণ সাদা লবণের মধ্যে দুইটা কেমিক্যাল যোগ করা হয়, একটা হলো পটাশিয়াম আয়োডাইড, একটা হলো অ্যালুমিনিয়াম সিলিকেট। আর সাদা লবণের মধ্যে তিনটা মাত্র খনিজ উপাদান আছে, খনিজ উপাদান বলবো না, আর্টিফিশিয়াল সোর্স থেকে উপাদান আছে, বাট তারপরে সেগুলো নষ্ট হয়ে যায়। আর পক্ষান্তরে বিট লবণের মধ্যে 94টা খনিজ উপাদান, 100% ন্যাচারাল উপাদানগুলো আছে। আপনি যদি সাদা লবণ পরিবর্তন করে বিট লবণ খাওয়া শুরু করে দেন, আপনি দেখবেন বডির মধ্যে প্রত্যেকটা কন্ডিশন, আপনি শরীরে কোনো রোগ ঢোকার চান্সই থাকবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই পর্যন্ত দুনিয়া যতদিন আসছেন ততদিন পর্যন্ত এই পর্যন্ত কয় কেজি লবণ আপনার বডির মধ্যে ঢুকছে, অথবা কয় কেজি লবণ ঢুকছে, আর কয় কেজি লবণের মধ্যে কয় কেজি কেমিক্যাল ঢুকছে। আজকে ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে হার্ট ডিজিজ, ঘরে ঘরে কিডনি ড্যামেজ, ঘরে ঘরে এই ধরনের ক্রনিক ডিজিজ হওয়ার মূল যে কারণ সেটা হলো এই লবণ, তেল, চিনি। আজকে লবণ সম্পর্কে আলোচনা করলাম, ইনশাল্লাহ পরবর্তী কোনো আলোচনায় চেষ্টা করবো চিনি নিয়ে আলোচনা করার জন্য বা আপনার তেল নিয়ে আলোচনা করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, দয়া করে শেয়ার করে দিবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের ভালোবাসা থাকলে আমি চেষ্টা করবো যত নতুন নতুন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার জন্য। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর এই পেজের যে অ্যাডমিন তার জন্য অবশ্যই দোয়া করবেন। সো আসসালামু আলাইকুম।